এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আরে রেজা সাহেব, বিয়ে দেওয়া মানেই তো একসাথে সংসার করতে হবে এমন কথা নয়। আমরা বিয়ে পড়িয়ে রাখবো, আর ওরা দুজন আগের মতোই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে। এর মধ্যে ওদেরকে দাম্পত্য জীবনের কোনো দায়িত্ব পালন করতে হবে না। ডক্টর রেজা চৌধুরী আমজাদ কবিরের দিকে তাকাতেই তিনিও আশ্বস্ত কণ্ঠে বললেন, চিন্তা করো না রেজা ভাই, রীতিটা তোমার কাছে থাকবে। আমার শুধু বিয়েটা পড়িয়ে রাখবো। বলা তো যায় না এই দুনিয়াতে কখন থাকি আর না থাকি আমরা। আমজাদ কবিরের শেষের কথাটায় অপরিসীম দুঃখ আর আক্ষেপ ঝরে পড়ল। মিসেস শাইলা চৌধুরী পাথরের মতো শক্ত হয়ে থাকলেন। ডক্টর রেজা চৌধুরী অবাক হয়ে গেলেন। মানে কি ভাই, এমন কথা কেন বলছো? আমজাদ কবির সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আরিয়ান আর হৃদিতার বিয়েটা দেওয়া হয়ে পরে আমরা দুজনের ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শোনা মাত্র ডক্টর রেজা চৌধুরী হতবাক হয়ে গেলেন। কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না। এসব কি বলছেন ভাই? কি শুনছি ভাবি? মানে কি এসবের? এরপরে মিসেস শাইলার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বললেন, এসব কি সত্যি ভাবি? শাইলা খান কোনো উত্তর দিলেন না। ডক্টর রেজা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখুন ভাই, দেখুন ভাবি, ডিভোর্স কোনো কিছুর সমাধান হতে পারে না। আপনারা আরিয়ানের কথা চিন্তা করে এতগুলো বছর একসাথে রয়েছেন, সেটা খুব ভালো কথা। কিন্তু একটাবার ভেবে দেখুন, আরিয়ান যখন এসব জানতে পারবে তখন তার বিবাহিত জীবনের উপর কী প্রভাব পড়বে? সে কি হৃদিতার সাথে এক ছাদের তলায় ভালোভাবে থাকতে পারবে? আপনাদের প্রত্যেকটি ঘটনার কথা মনে পড়ে সেও তো হৃদিতার সাথে ভালো থাকতে পারবে না। তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আপনাদের মধ্যে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে আবার এক হয়ে যান। আমজাদ সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা কখনোই সম্ভব নয় রেজা ভাই। আমি অনেক চেষ্টা করছি শাইলার সাথে ভালোভাবে থাকার জন্য, কিন্তু যতই ভালো থাকার চেষ্টা করছি উল্টো তার বিপরীত হয়ে যায়। আমি চাই না আরিয়ানের বিয়ের পর এগুলো নিয়ে ওদের মধ্যে আর কোনো ঝামেলা হোক। আমরা একসাথে থাকবো, নয় বরং আলাদা হয়ে গেলেই আরিয়ান আর হৃদিতা ভালো থাকবে। মিসেস শাইলা চৌধুরী নিশ্চুপ থাকলেন। তারও যে এই বিষয়ে কোনো দ্বিমত নেই তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কিন্তু দুটি মানুষই ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তবে মুখের ভাবে কেউ সেটা প্রকাশ করছে না। ডক্টর রেজা চৌধুরী মনে মনে একটা চাপা দীর্ঘশ্বাস চালেন। তিনি বুঝলেন ওদের মধ্যে এক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, আপনারা যা ভালো মনে করেন তাই করুন, আমি আর এই বিষয়ে কিছু বলবো না। বলেই তিনি চলে গেলেন। আরিয়ানকে হৃদিতার সাথে বিয়ের কথা বলাতে সে প্রথমে নিশ্চুপ হয়ে অনেকক্ষণ রুমে বসে রইল। অনেকে ডাকাডাকি করার পরেও দরজা খুলল না। তার এসব বিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। এগুলো তার কাছে অন্য সব বিষয়ের মতো জাস্ট একটা ফর্মালিটি মনে হয়। কিন্তু এখন তার অবচেতন আর তৃষ্ণার্ত হৃদয় ভালোবাসা চাচ্ছে। মন থেকে হৃদিতাকে চাইছে। এখন হৃদিতার সাথে বিয়ে হলে তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে কিছুতেই খুশি হতে পারছে না। তার চোখের সামনে থাকা মেয়েটি তার ছোট্ট হৃদির যুবতী রূপ, সেটা কোনো এক অজানা কারণে সে কিছুতেই মানতে পারছে না। বারবার মনে হচ্ছে কোথাও কোনো একটা ভুল হচ্ছে। তাছাড়া একটা বিষয় তাকে খুব ভাবাচ্ছে, ছোটবেলার হৃদির সাথে আর এই হৃদির যে আকাশ পাতাল তফাৎ। মেয়েটা তার করা একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারল না সে। ছোটবেলায় কোনো আচরণেই মিল খুঁজে পাচ্ছে না সে। অবশ্য মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, তার উপর বিদেশে গিয়েছে, এত বছর হলো, তার মধ্যে পরিবর্তন থাকা আবশ্যক। কিন্তু তাও আরিয়ানের মনে হচ্ছে এই হৃদি তার সেই হৃদি নয়। সেই ছোট্ট হৃদির জন্য সে সবসময় একটা শান্তি অনুভব করত। বয়স কম হওয়া সত্ত্বেও সে বুঝেছিল ছোট্ট হৃদির প্রতি তার একটা অন্যরকম দুর্বলতা আছে। কিন্তু বর্তমানে যে হৃদিতা এই বাড়িতে আছে, কয়েকটা দিন আরিয়ানের সাথে আছে, কিন্তু তার প্রতি সেরকম কোনো আকর্ষণই অনুভব করছে না। কিন্তু বাবা মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলে সে এক প্রকার ঘোরের মধ্যেই বাধ্য হলো বিয়েতে মত দিতে। গড়ভাবে শুধু নিকট আত্মীয়দের আর বন্ধুদের দাওয়াত দিয়ে আরিয়ানা হৃদিতার বিয়েটা দেওয়ার কথা চিন্তা করেছিলেন আমজাদ সাহেব। কিন্তু আরিয়ানের বন্ধুরা জোরাজুরি করলো যে তাদের এত ভালো একজন ফ্রেন্ডের বিয়ে খুব ধুমধাম করে হওয়া চাই। এছাড়াও তারা খুব প্রভাবশালী ফ্যামিলি থেকে বিলং করে। তাই আমজাদ সাহেব তার সিদ্ধান্ত বদলালেন। দেশের খ্যাতনামা এবং প্রভাবশালী শিল্পপতিদের তিনি দাওয়াত দিলেন আরিয়ানের বিয়েতে। খুব বড় আর ধুমধাম করে আয়োজন করলেন। ড্রেসিং রুমে এক কোণে বসে আছে আরিয়ান। তার কেন যেন মনে হচ্ছে কোথাও খুব বড় একটা ভুল হচ্ছে।
তার মন এই বিয়েতে কিছুতেই সায় দিচ্ছে না। ভেতরে ভেতরে সে প্রচণ্ড ছটফটানি অনুভব করছে। অস্থির হয়ে একসময় পায়চারি করতে লাগলো। ততক্ষণে ওর বন্ধুরা সবাই এসে পড়ল। তন্ময় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, তুই এখনো রেডি হসনি? ওইদিকে হৃদিতা তো রেডি হয়ে বসে আছি। ওরা সব ছেলেরা এখন একে অপরকে তুই করে ডাকে। রেহান এগিয়ে এসে বলল, তুইও না বেটা অনেক স্লো হয়ে গেছিস। বিয়ের আগে এত স্লো হয়ে গেলে বিয়ের পরে কি করবি? তখন তো আমাদেরকেই ভুলে যাবি। বলে সবাই হাসতে লাগলো। কিন্তু আরিয়ানের চিন্তিত মুখশ্রী দেখে শান্ত বলল, কি রে দোস্ত, তুই কোনো কিছু নিয়ে টেনশনে আছিস? আরিয়ান ফ্যাকাশে মুখে বলল, কেন জানি না মনটা খুব অস্থির অস্থির লাগছে। কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আরে ইয়ার, তুই শুধু শুধু টেনশন করছিস। কিচ্ছু হয়নি, তুই শুধু রেডি হয়ে আয়। বলে ওরা চলে গেল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেডি হতে লাগলো। আরিয়ানদের বিশাল বড় বাগান বাড়িতে দুই দিকে খুব বড় করে স্টেজ করা হয়েছে। আলোকসজ্জা আর মেহমানদের আনাগোনাতে মুখরিত হয়ে উঠেছে বিয়ে বাড়ি। চোখ ধাঁধানো সৌন্দর্য চারিদিকে। কাজী সাহেব প্রথমে বিয়ে পড়াতে গেলেন রিদিতার কাছে। রিদিতা প্রথম দিকে কিছুই বলছিল না। এটা সবাই প্রথমে স্বাভাবিকভাবে নিল। বিয়ের কোণে একটু তো লজ্জা পাবেই। কিন্তু প্রায় 10 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরও যখন সে কবুল বলল না, তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। রিদিতাকে জোরাজোরি করতে লাগলো কবুল বলার জন্য। ঠিক সেই সময় রিদিতা নামক মেয়েটা একটা অবাক কাণ্ড করে বসলো। স্টেজ থেকে নেমে সে সোজা চলে গেল মেহমান ভর্তি সকলের সামনে। এসে চিৎকার করে সবার সামনে বলতে লাগলো, আমি এই বিয়ে করব না। আরিয়ান একটা চরিত্রহীন ছেলে। ও বিয়ের আগে আমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে, আমার সাথে জোর করে ইন্টিমেট হতে চেয়েছে। ওর মতো একটা লম্পট চরিত্রহীন ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। মেয়েটার কথার আগামাতা কিছুই বুঝতে পারছে না আরিয়ান আর আরিয়ানের ফ্যামিলি। আরিয়ানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি বলছে এই মেয়েটা? এত বড় একটা মিথ্যা কথা কি করে বলতে পারলো সে? আরিয়ানের ফ্রেন্ড সার্কেলের সবাই রেগেমেগে অস্থির। আরিয়ানের মতো এত ভালো একটা ছেলের নামে এইরূপ কথা শুনে সবাই রেগে ফেটে পড়ল। শান্ত প্রচণ্ড উত্তেজিত কণ্ঠে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি আরিয়ানের মতো একটা ছেলের নামে এই ধরনের কথাবার্তা বলছো? তুমি মেয়ে না হলে এক্ষুনি তোমার জিভ টেনে ছেড়ে ফেলতাম আমি। অন্যান্য সকল বন্ধুরাও একই রকম কথাবার্তা বলল। শুধু রাইসা চুপ করে বসে থাকলো। মেয়েটা হাসতে লাগলো, বলল, জানি না তোমরা আমার কথা বিশ্বাস করবে না, সেজন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। বলে কতগুলো প্রিন্ট করা পিকচার সবার সামনে ছুঁড়ে ফেললো সে। সবাই সেগুলো হাতে নিয়ে দেখে বিস্ময়ে ফেটে পড়ল। ছবিতে দেখাচ্ছে আরিয়ান জোর করে রিদিতার সাথে জবরদস্তি করছে। আগত অতিথিরা আরিয়ানকে নানাভাবে গালমন্দ করতে লাগলো। ছি ছি আমজাদ সাহেব, আপনাকে আমি ভালো একজন মানুষ ভেবেছিলাম, আর আপনার ছেলে কিনা এরকম লম্পট। এমন ছেলে জন্ম দিয়ে বেঁচে আছেন কি করে? আপনার চরিত্র নিশ্চয়ই খারাপ, তাই তো ছেলেও হয়েছে আপনার মতো দুশ্চরিত্র। আপনার সাথে আমার বিজনেস রিলেশনশিপ শেষ। প্রত্যেকে অনেক আজে বাজে কথাবার্তা বলে সেখান থেকে প্রস্থান করতে লাগলো। রয়ে গেল শুধু আরিয়ান, রিদিতা পরিচয়ে থাকা মেয়েটা, আরিয়ানের ফ্যামিলি আর বন্ধু বান্ধবরা। আরিয়ানের বন্ধু মাহিন বলল, আমি বিশ্বাস করি না আরিয়ান তুই এরকম করতে পারিস। এই ছবিগুলো এডিটিং করা। আমরা তোর উপর বিশ্বাস হারাবো না কখনোই। রেহান বলল, এই মেয়েটা তোর সাথে প্রতারণা করছে, ওকে তো আমি ছাড়বো না, সত্যি কথা বলেই ছাড়বো। বলে মেয়েটার দিকে এগোতে নিলে রাইসা তার হাত ধরে ফেলল। রেহান অবাক হয়ে তাকিয়ে থাকলো। এখন ওকে বলে কিছু হবে? আমরা চোখের সামনে স্পষ্ট দেখতে পারলাম আরিয়ান ওই মেয়েটার সাথে কি করেছিল। তারপরও তুই আরিয়ানের পক্ষ নিবি? সবাই রাইসার কথাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। রিদিতা ঈশিতাওকে টেনে নিয়ে বলল, তুই বিশ্বাস করিস আরিয়ানের মতো একটা ছেলে এমন করতে পারে? রাইসা হাত ছাড়িয়ে নিয়ে বলল, বিশ্বাস না করার কি আছে? চোখের সামনে যা দেখেছি সবই তো সত্যি। ও হয়তো সবার সামনে দেখায় যে ও মেয়েদেরকে পাত্তাই দেয় না, কিন্তু আসলে যে ওর চরিত্র এত খারাপ সেটা আজকের ঘটনা না ঘটলে বুঝতেই পারতাম না। মিসেস শাইলা খান, আমজাদ সাহেব আর ডক্টর রেজা চৌধুরী কান্না করছিলেন। আরিয়ান এতক্ষণ এসব ঘটনা দেখে পাথরের মতো হয়ে গিয়েছিল, কিন্তু রাইসার এসব কথাবার্তা শুনে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। প্রচণ্ড উত্তেজিত হয়ে আরিয়ান চিৎকার করে বলতে লাগলো, এসব মিথ্যে,
সব কিছু মিথ্যে, আমি এমন কিছুই করিনি। আমাকে জোর করে ফাঁসানো হয়েছে। আমার বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র করা হয়েছে। বলতে বলতে আরিয়ান মাটিতে বসে পড়ল। ওর চোখ মুখ লাল হয়ে গেছে। অপমানে, কষ্টে, দুঃখে তার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। মিসেস শায়লা খান আমজাদ সাহেব আর তার বন্ধুরা এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। রেজা চৌধুরী হৃদিতা নামক মেয়েটার দিকে এগিয়ে গিয়ে তাকে ঠাস করে থাপ্পড় মারলেন। প্রচণ্ড শ্লেষের সাথে বললেন, বল তুই কে? তুই আমাদের রীতিতা হতেই পারিস না। বল কেন এসেছিস এখানে? আরিয়ানের নামে এমন মিথ্যে বানোয়াট ষড়যন্ত্র কেন সাজিয়েছিস? মেয়েটা ডক্টর রেজা চৌধুরীকে ধাক্কা দিয়ে দ্রুত দৌড়িয়ে বাইরে বেরিয়ে গেল। ডক্টর রেজা চৌধুরী নিজেকে সামলে নিয়ে সবার উদ্দেশ্যে বললেন, ও আমার রীতিতা হতেই পারে না। আরিয়ানের সাথে যা হয়েছে সব মিথ্যে, বানোয়াট এবং অন্যায়। আমি ওকে খুব ভালো করে চিনি। ও খুব ভালো একটা ছেলে। ও এমন করতেই পারে না। আমি ওই মেয়ের সম্পর্কে সব খোঁজ খবর নেব। ওকে পুলিশে দিয়ে আসল ঘটনা খুঁজে বের করব। মিসেস শায়লা কান্না করতে করতে বললেন, আমরা না হয় বিশ্বাস করে নিলাম আরিয়ান এমন করেনি, কিন্তু বাইরের মানুষের মুখ কি করে বন্ধ করব? আমজাদ সাহেব বললেন, বাইরের মানুষ যা খুশি তাই বলুক, আমরা তো জানি আমাদের ছেলে কেমন। আমরা বিশ্বাস করলেই হলো। আর ওই মেয়েটার সম্পর্কে সব কিছু খোঁজ খবর নিয়ে দেখব ও আরিয়ানের সাথে কেন এমন করলো। আমি এখনই পুলিশের কাছে ফোন ধরছি। পুলিশে ফোন করার কথা শুনে রাইসা আমজাদ সাহেবকে দিগ্ভ্রান্ত করার জন্য বলল, এখন নিজের ছেলের দোষ থাকতে আর কি কি করবেন আঙ্কেল? সকলে অবাক হয়ে গেল রাইসার কথায়। ঈশিতা ওকে ধমকে উঠে বলল, তুই তোর মুখটাকে একটু বন্ধ রাখ। হঠাৎ ওই মেয়ের প্রতি তোর এত দরদ উঠলো কেন রে? সন্দেহের চোখে ঈশিতা তাকালো রাইসার দিকে। রাইসা কিছু না বলে বেরিয়ে গেল। আর এদিকে সবাই আরিয়ানকে শান্ত করে ওকে ঘরে নিয়ে গেল। কালো লেডিস টি শার্ট আর জিন্স প্যান্ট পরা একটা মেয়ে বসে আছে বাইকের ওপর। তখন লেহেঙ্গা পরিহিতা আর ভারী সাজগোজ সজ্জিত একটা মেয়ে এসে দাঁড়ালো তার সামনে। মেয়েটি আর কেউ নয়, হৃদিতা নামধারী সেই মেয়েটি। আর বাইকের ওপর বসা মেয়েটি তার মুখের মাংস হাতে প্রচণ্ড জোরে হেসে উঠল। মেয়েটি আর কেউ নয়, রাইসা। কেমন অ্যাক্টিং করলাম ম্যাম? শয়তানি মার্কা কুৎসিত হাসি দিয়ে বলল হৃদিতা নামধারী মেয়েটি। রাইসা পৈশাচিক হাসি এসে বলল, অনেক অনেক ভালো অ্যাক্টিং করেছো তুমি, তাও অনেকগুলো দিন। এই জন্য তোমার পাওনা থেকে আরো ডাবল দিলাম। আমাকে অপমান করার শাস্তি এবার আরিয়ান খানকে সুদ সমেত দ্বিগুণ হারে ফিরিয়ে দিয়েছি। এবার দেখি ও সবাইকে মুখ দেখায় কি করে। বলে মোটা 2 বান্ডিল টাকা বাড়িয়ে দিল সামনে থাকা মেয়েটির দিকে। মেয়েটি হাসতে হাসতে চলে গেল একটা কালো রঙের গাড়িতে করে। আর রাইসা আবারও একটা কুটিল পৈশাচিক হাসি দিল। পরদিন পুরো ভার্সিটি জুড়ে প্রচার হয়ে যায় আরিয়ানের বিয়ের ঘটনাটি আর হৃদিতা নামধারী ওই মেয়েটির এমন কর্মকাণ্ড। সোশ্যাল মিডিয়াতে মেয়েটির দেখানো সেই ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। আরিয়ানের মতো একটা ভালো ছেলে এমন কাজ করতে পারে সেটা কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। পুরো ভার্সিটি জুড়ে নিন্দার ঝড় বইতে থাকে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আরিয়ানের বাবা মায়ের কাছে এবং আরিয়ানের কাছে প্রচুর ফোন কল আসতে থাকে। প্রত্যেকে এই ঘটনার ব্যাপারে জানতে চাইছে এবং কুটিল চরিত্রের কতগুলো মানুষ সুযোগ পেয়ে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। না পেরে প্রত্যেকে ফোন অফ করে রাখলো। আমজাদ কবির এবং রেজা চৌধুরী পুলিশের কাছে কমপ্লেন করলেন সেই মেয়েটির বিরুদ্ধে, কিন্তু পুলিশ অনেক তদন্ত চালিয়েও মেয়েটিকে কোথাও পেল না। পুলিশ জানিয়েছে বোধহয় মেয়েটি দেশ ছেড়ে পালিয়েছে। পুলিশ তদন্ত করে ছবিগুলো যে AI দিয়ে এডিটিং করা সেটার কথা সবাইকে জানালো, কিন্তু তাও পরিস্থিতি পুরোপুরি শান্ত হলো না। এর উপর আর ভার্সিটি ইয়ারলি এক্সামের আরিয়ানের ওপর প্রশ্নপত্র চুরি করার আরোপ লাগানো হলো। এই আরোপ লাগিয়েছেন খোদ তার ভার্সিটির একজন প্রফেসর। আমজাদ কবির খান ভার্সিটির অফিস রুমে বসে আছেন, সাথে রেজা চৌধুরীও আছেন। আমজাদ কবির গম্ভীর কণ্ঠে বললেন, আপনি কি করে আরিয়ানের উপর এমন একটা মিথ্যা অপরাধ লাগাতে পারলেন? এমনিতে ওর ওপর দিয়ে কত ঝড় বয়ে চলেছে, আর আপনার মনে হয় আরিয়ানের মতো এত মেধাবী একজন স্টুডেন্ট এমন কাজ করতে পারে? দেখুন, আমি সব ভালো মতো খোঁজখবর নিয়ে এই আরোপ লাগিয়েছি। আর আরিয়ান তো মনে হয় ওর আগে যতগুলো এক্সাম হয়েছে সবগুলোতেই প্রশ্নপত্র চুরি করেছে। একদম চুপ করুন। আর একটা মিথ্যা কথা বললে আমি ভুলে যাব যে আপনি এই ভার্সিটির একটা ভালো এবং মেধাবী স্টুডেন্টকে আপনারা এইভাবে ধ্বংস করে দিচ্ছেন। আপনি শিক্ষক নামের কলঙ্ক। বলুন, কার ইশারায় আপনি এসব করছেন? আমজাদ সাহেব থমকে উঠলেন। নিজের ছেলেকে আগে ঠিক করুন। এমন দুশ্চরিত্রা একটা ছেলেকে এত ভালো একটা ভার্সিটিতে রাখাই আমাদের ভুল হয়েছে।
ওকে তো এখনই সাসপেন্ড করা উচিত। আপনার মতো দুশ্চরিত্রার বাবার জন্যই আপনার ছেলের এরকম কুলাঙ্গার হয়েছে। আমজাদ সাহেব প্রচণ্ড জোরে ধমকে উঠলেন, আর সাথে সাথেই তার বুকে প্রচণ্ড ব্যথা উঠল। রেজা চৌধুরীর সাথে সাথে তাকে ধরে ফেললেন। আমজাদ সাহেব বুকের বাম পাশে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে উঠেছেন। রেজা চৌধুরী আতঙ্কিত হয়ে তাকে চেয়ারে বসিয়ে তার বুকে 2 হাত একত্রে করে চাপ দিতে লাগলেন, সেই সাথে পানি খাওয়াতে লাগলেন। কিন্তু কিছুতেই তার ছটফটানি কমছে না, উপরন্তু ব্যথা যেন বেড়েই চলেছে। কি হলো ভাইজান আপনার? ও ভাইজান, কি হলো আপনার? কেউ আছেন? ওনাকে একটু ধরুন, হসপিটালে নিয়ে যেতে হবে। ডক্টর রেজা চৌধুরী চিৎকার চেঁচামেচিতে সবাই দৌড়ে আসলেন, প্রফেসর সহ বাইরে অবস্থানরত স্টুডেন্টরাও সবাই। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে রেজা চৌধুরী সেই প্রফেসরকে শাসিয়ে বললেন, ওনার যদি কোনো ক্ষতি হয় আপনাকে আমি ছাড়বো না। মিসেস শাইলা চৌধুরী ফারজাদ আমজাদ সাহেবের অসুস্থতার কথা শোনা মাত্রই হাসপাতালে ছুটে এলেন। মিসেস শাইলার তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। যতই মান অভিমান আর ঝগড়াঝাটি করুক, তার স্বামী তো তার একমাত্র ভালোবাসার মানুষ। আর ফারজাদের তো পাগলপ্রায় অবস্থা। কখনো কান্না না করা ছেলেটি আর চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদছে। আমজাদ সাহেবকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে যাওয়াতে হার্ট অ্যাটাক করেছেন তিনি। আবার তার হার্টে নাকি বড় একটা ব্লক ধরা পড়েছে, ওপেন হার্ট সার্জারি করাতে হবে। ওটির বাইরে সবাই কান্নাকাটি করে প্রার্থনা করেছে এবং ভালো একটা সংবাদের জন্য অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন, তার মুখ বিষণ্ণ। কি হয়েছে ডাক্তার? আমার স্বামী ঠিক আছে তো? বলুন না ডাক্তার, আমার বাবা ঠিক আছে? ডাক্তার, আমজাদ ভাই কেমন আছে? ডাক্তার বিষণ্ণ মুখে বললেন, আই এম সরি, হি ইজ নো মোর। মাত্র 2টা লাইনে কত সহজে কথাগুলো বলে ফেললেন ডাক্তার। কিন্তু এই 2টা লাইনের কথা যে 3টি মানুষের মনে কি পরিমাণে ঝড় তুলে দিয়েছে, সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না। চিৎকার, কান্নাকাটি আর তীব্র আর্তনাদে বিষাদিত হয়ে উঠল পুরো হসপিটাল। প্রচণ্ড গগনবিদারী আর্তনাদ আর আহাজারি, নারী পুরুষ, সুস্থ অসুস্থ নির্বিশেষে এমন কান্না দেখে সবাই হতভম্ব হয়ে গেল। ওটি থেকে স্ট্রেচারে করে সাদা চাদরে আপাদমস্তক ঢেকে আমজাদ সাহেবের নিথর শরীরটা বের করে আনা হলো। মিসেস শায়লা, আরিয়ান আর রেজা চৌধুরী হুমড়ি খেয়ে পড়ল তার শরীরে। কাঁপা হাতে মুখের চাদর সরিয়ে আরিয়ান কাঁদতে কাঁদতে বলল, বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া। প্লিজ বাবা, একটিবার ফিরে এসো। ওগো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার সাথে ঝগড়াঝাটি করবো না, তোমাকে আর কষ্ট দিব না, আর তোমার থেকে আলাদা হতে চাইবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমজাদ ভাই, ওঠেন না, আপনি তো আমার বড় ভাইয়ের মতো। প্লিজ এভাবে আমাকে এতিম করে দিয়ে চলে যাবেন না। কারো কথায় আজ আর শুনবেন না আমজাদ সাহেব। তিনি সব মায়া কাটিয়ে চিরতরে চলে গেছেন পরবারে। একটু সময় পর ছুটে আসতে দেখা গেল রুনা আহমেদ আর সানজিদ আহমেদকে। আমজাদ সাহেবকে এই অবস্থায় দেখে রুনাও ঠিক থাকতে পারল না। এত ভালো একটা মানুষটাকে জীবনে কতটা কষ্ট সহ্য করতে হলো, তাও বিনা কারণে। আর তার কারণও কিনা তার নিজের স্বামী। রুনা আমাদের সমস্ত রাগ দেখে পড়ল সানজিদ আহমেদের ওপর। হঠাৎ রুনা আহমেদ সানজিদ আহমেদের শার্টের কলার শক্ত করে ধরে তীব্র কঠোর কণ্ঠে বলে উঠলেন, মিথ্যাবাদী প্রতারক, তোমার জন্য আজকে আমজাদ ভাইয়ের এই অবস্থা। এত ভালো একটা মানুষকে তুমি জীবনেও শান্তি দিলে না। বিনা অপরাধে এতগুলো বছর শাস্তি ভোগ করতে করতে আজ তিনি চিরতরে চলে গেলেন। সবাই অবাক হয়ে গেল রুনা আহমেদের কথা শুনে। মিসেস শায়লা এগিয়ে এসে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, কি হয়েছে রুনা? সব খুলে বল আমাকে। সানজিদ আহমেদ শার্টের কলার ছাড়িয়ে বললেন, কি করছো কি রুনা? ছাড়ো আমাকে। আমি তোকে সব সত্যি কথা বলবো শাইলা। এতদিন আমার সংসার ভাঙার ভয়ে তোকে কিছু বলতে পারিনি, কিন্তু আজ আমার কোনো ভয় নেই। এই মানুষরূপী জানোয়ারটার সাথে আমি আর থাকতে চাই না। সানজিদ আহমেদ নানা কথা বলে রুনা আহমেদকে আটকানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু মিসেস শায়লা বাধা দিয়ে রুনা আহমেদকে সব বলতে বললেন। রুনা আহমেদ বলতে শুরু করলেন, আরিয়ানের সাথে ওই মেয়েটা যে কাজ করেছে, আজ থেকে 17 বছর আগেও এই মানুষটা তোর আর দুলাভাইয়ের সাথে সে একই কাজ করেছে। মানে দুলাভাই আর একটা মেয়ের ঘনিষ্ঠ অবস্থায় যে ছবি তোকে সানজিদ দেখিয়েছিল, সেটাও ছিল এডিটিং করা। টেকনোলজি দিয়ে খুব সূক্ষ্ম এডিটিং হওয়ায় বোঝাই যায়নি সেগুলো বাস্তব নয়। কিন্তু তুই সত্য মিথ্যার বাজ বিচার না করেই দুলাভাইকে সারাটা জীবন দোষারোপ করে গেলি। একটা বারও তার কথাগুলো বিশ্বাস করলি না।
মা আমাকে শারীরিক আর মানসিক নির্যাতন করে এই পশুটা আমার মুখ এতদিন বন্ধ করে রেখেছিল। সব শুনে মিসেস শাইলার মাথায় রক্ত উঠে গেল। বর্তমান অবস্থা ভুলে তিনি সানজিদ আহমেদকে এলোপাতাড়ি চড় মারতে লাগলেন। কেউ আটকাতে এলো না। মিসেস শাইলা মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে ফ্লোরে আছড়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। আজ তার কান্নার কোনো সীমারেখা নেই। তার ভালোবাসার মানুষটার ওপর তিনি কম অবিচার করেননি। সারাটা জীবন তার সাথে ঝগড়াঝাটি করে তাকে কষ্ট দিয়ে গিয়েছেন। বারবার আমজাদ কবির বোঝাতে এলেও একটাবারও তিনি তার কথা শোনার চেষ্টাই করেননি। আজ সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়ারও কোনো উপায় নেই। তাকে আজীবনের জন্য দোষী বানিয়ে তিনি চলে গেলেন পরপারে। অপরদিকে সানজিদ আহমেদকে 17 বছর আগে করা অন্যায়ের জন্য রুনা আহমেদ নিজে পুলিশের কাছে ধরিয়ে দিলেন। এতে তার এতদিন চুপ করে থাকার জন্য যে অন্যায় তিনি করেছিলেন তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হবে। মধ্যরাতে নিবিড় একটা রাস্তা দিয়ে আরিয়ান এলোপাথারিভাবে গাড়ি ছুটিয়ে চলেছে। আজ জীবনের প্রথম প্রচুর ড্রিঙ্কস করেছে সে। মুখে জ্বলন্ত সিগারেট, চোখ দুটো রক্ত লাল। তার জীবন যেন পুরোপুরি থমকে গেছে। ভালোবাসা আর আশ্রয় ছায়ার তার প্রিয় বাবাটাই তার কাছে নেই। তার সুন্দর ফুলের মতো একটা জীবনে এত স্ক্যান্ডেল এসে পড়েছে। তার মাঝ থেকে যেন আসল সত্তাটাই বেরিয়ে গেছে। হঠাৎ সে জোরে ব্রেক কষল একটা গাছের সাথে আঘাত খেয়ে। স্টিয়ারিংয়ের সাথে মাথায় জোরে বাড়ি খেয়ে মাথা থেকে ফিনকি দিয়ে টকবক করে রক্ত বেরোচ্ছে। আরিয়ান অচেতন হয়ে পড়ে রইল। হঠাৎ মুখের ওপর পানির ছিটা পেতেই অচেতন অবস্থা থেকে বেরিয়ে এলো আরিয়ান। সে চোখে স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে তার হাত পা সব বাঁধা। মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরটা ক্রমশ অবশ আসছে। অনেক কষ্ট করে সামনের দিকে তাকাতে ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল অনেকগুলো যুবক ছেলে তার দিকে তাকিয়ে আছে। গোল হয়ে আছে ছেলেগুলো। তাদের প্রত্যেকেই হাতে হকি স্টিক। অনেক কষ্টে ধীরে ধীরে সামনের সবকিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে। জায়গাটা ভীষণ থমথমে। রাত নাকি দিন তাও বোঝা যাচ্ছে না। কে তোমরা? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? অনেক কষ্ট করে ভাঙা ভাঙা কণ্ঠে বলল আরিয়ান। তোকে শেষ করতে এনেছি বলে একটা ছেলে জোরে হকি স্টিক দিয়ে আরিয়ানের ডান কাঁধে আঘাত করলো। আরিয়ান মুখ থুবড়ে লুটিয়ে পড়ল ফ্লোরে। নাক মুখ থেকে তার অনবরত রক্ত ঝরছে। কিছুক্ষণ পর রুমে একজন কালো স্যুট প্যান্ট পরা ছেলে প্রবেশ করলো। আরিয়ান নিচে থেকে তার জুতো জোড়া দেখে ধীরে ধীরে মাথা উঁচিয়ে সামনের দিকে তাকালো। তাকাতে দেখতে পেল মাস্ক পরা একটা যুবক ছেলেকে। হাঁটু গেড়ে আরিয়ানের সামনে বসে তার চুলগুলো মুঠি করে ধরে টান দিল। তারপর মাস্কটা সরাতেই আরিয়ান চমকে গেল। অস্পষ্ট স্বরে মুখ দিয়ে উচ্চারণ করলো, প্রীতম। কিরে শালা, চিনতে পারছিস আমাকে? তোর জন্য রাইসার কাছে আমি অপমানিত হয়েছি। পুরো ভার্সিটির সামনে আমি অপমানিত হয়েছি। তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য মোক্ষম একটা সুযোগ খুঁজছিলাম। দেখ, আজকে সেটা পেয়েও গেলাম। তোর নিঃস্ব অবস্থায় তোকে আরও ভেঙে গুড়িয়ে দিব। তার কথার বিপরীতে আরিয়ান হাসল। ধীরে ধীরে সেই হাসি প্রসারিত হলো। একসময় চারপাশ কাঁপিয়ে আরিয়ান হাসতে লাগলো। প্রীতম আরিয়ানকে কষে একটা চড় দিয়ে বলল, কি রে শালা, হাসছিস কেন? বাপকে হারিয়ে পাগল টাগল হয়ে গেলি কি? হেসে নে, ভালো করে হেসে নে। আজ তোর জীবনের শেষ দিন। এরপরে আর হাসার সুযোগ পাবি না। তোদের মতো অমানুষকে দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। কতটা নিকৃষ্ট তুই আর তোর ওই রাইসা। আমি ভালো মতোই জানি আমার সাথে যে মেয়েটা এমন প্রতারণা করেছে তাকে ভাড়া করেছে রাইসা। তাও তোদেরকে আমি কিছু বলিনি। আমি তো সব হারিয়ে মরতেই যাচ্ছিলাম, কিন্তু তোরা আমাকে সেই সুযোগটাও দিলি না। আমি যদি প্রতিশোধ নিতে চাইতাম তাহলে তোরা একটাও বাঁচতি না। মেরে ফেলতে চাইছিস তো আমাকে, তাই না? মেরে ফেল। আমি নিজে নিজে তো মরতে পারলাম না, তোরাই আমাকে মেরে ফেল। মার, আমাকে মার। কি হলো, মারছিস না কেন? মার 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 না। আরিয়ান যেন উন্মাদ হয়ে গেছে। তার মাঝে যেন বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই। প্রীতম প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে শয়তানি মার্কা বাঁকা হাসলো। ও ছেলেদের ইশারা করতেই ওরা আরিয়ানকে এলোপাথারি মারতে লাগলো। আর আরিয়ানও পাগলের মতো হাসতে লাগলো। একসময় শারীরিক প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে গেল। সেদিন রাতে আরিয়ান খুব বাজেভাবে আহত হয়েছিল। প্রীতমের লোকেরা তাকে মারাত্মকভাবে জখম করে হাইওয়ের একপাশে রেখে গিয়েছিল, যেন কোনো গাড়ি চাপা দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত সেখান দিয়ে ডক্টর রেজা চৌধুরী আর মিসেস শায়লা খান তাকে খুঁজতে বেরিয়েছিলেন। সেখানে তারা আরিয়ানকে বিধ্বস্ত অবস্থায় আবিষ্কার করে। তাদের তীব্র আর্তনাদে সেদিন হাইওয়েতে জ্যাম হয়ে গিয়েছিল। সাংবাদিকরা এসে ভিড় করেছিল। যানবাহন চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশ কেস হয়েছিল সেটা নিয়ে। কিন্তু আসল ঘটনা তো আরিয়ান ছাড়া আর কেউই জানতো না।
তাই আর আসল অপরাধীকে খুঁজে বের করা যায়নি। সেদিনের পর আরিয়ান হসপিটালে ভর্তি ছিল প্রায় 4 মাস। 4 মাস সে কোমায় ছিল। এরপর তাকে বিদেশেও নিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। আরিয়ান ভালো হয়েছিল ঠিকই, কিন্তু সেদিনের পর থেকে সে একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছে। পুরোপুরিভাবে নিশ্চুপ হয়ে গিয়েছে। কারোর সাথে কথা বলতো না, পাথরের মতো শক্ত হয়ে থাকতো ঘরের এক কোনায়। নিজেকে পরিবার এবং বাইরের দুনিয়া সবার থেকে পুরোপুরিভাবে গুটিয়ে নিয়েছিল। সবাই তার এই অবস্থা দেখে প্রচণ্ড আফসোস করত। আরিয়ানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সবাই আহাজারি করলেও মিসেস শায়লা খান ছেলেকে কীভাবে সুস্থ করা যায় সেই চিন্তায় সারাক্ষণ মগ্ন থাকতেন। কিন্তু শত সাইকোলজিস্ট আর ডাক্তার দেখিয়েও আরিয়ানকে তিনি ঠিক করাতে পারেনি। উল্টো মাঝে মধ্যে আরিয়ান পাগলের মতো আর্তনাদ করত। যখনই সে পাগলের মতো আর্তনাদ করত তখনই সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করত। অসংখ্যবার সে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলেছেন। হয়তো তার অন্য কোনো পরিকল্পনা ছিল আরিয়ানকে নিয়ে। এলোমেলো ঘরে অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। প্রিয় গিটারটিও জায়গা মতো নেই। কাপড় চোপড়ে লেপ্টে আছে খাট, আলমারি আর ওয়ার্ড্রপ। চোখের হাই পাওয়ারের চশমাটাও ঘরের এক কোণে পড়ে আছে। গায়ের টি শার্টটাও খাটের এক কোণে পড়ে আছে। সন্ধ্যের লাল আকাশটাও রুম থেকে দেখা যাচ্ছে না, কারণ রুমের সব দরজা জানলা বন্ধ। কেমন একটা গোমন মাদকতাময় গন্ধে ভরে গেছে পুরো রুম। অন্ধকারে প্রিয় ইজি চেয়ারটায় ওয়াইনের বোতল হাতে নিয়ে ঝিমমিরে বসে আছে আরিয়ান। মাথাটা ঝিমঝিম করছে, হাত পা অবশ হয়ে আসছে যেন। বারবার ইজি চেয়ারে হেলান দিয়ে আবার উঠে বসছে, যেন কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না সে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, সেই সাথে প্রচণ্ড রকম জ্বালা করছে। কত রাত ধরে সে নির্ঘুম তার হিসেব নেই। হঠাৎ বুক চিরে ভয়াবহ আর্তনাদ বেরিয়ে গেল গলা দিয়ে। পুরো রুমের পাশাপাশি দোতলা বিশিষ্ট মস্ত ডুপ্লেক্স বাড়িটাও যেন থরথর করে কেঁপে উঠল। আরিয়ান আবারও পাগলের মতো ব্যবহার করছে। বাকি থাকা 5টি ওয়াইনের বোতলও মুহূর্তের মধ্যে শেষ করে দিল। এরপর পুরো শরীর ধীরে ধীরে অবশ হয়ে গেল তার। হাতে থাকা অবশিষ্ট ওয়াইনের বোতলটা পড়ে গিয়ে ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। আরিয়ান নিজেকে অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে দেখল। একসময় সবকিছু অন্ধকার হয়ে গেল। হাসপাতালের চেম্বারে ডক্টর রেজা চৌধুরীর সাথে বসে আছেন মিসেস শায়লা খান। এভাবে চলতে থাকলে আরিয়ান বেশি দিন বাঁচবে না মিসেস শায়লা। মিসেস শায়লা ছলছল চোখে নিজের একমাত্র নয়নের মণি মোবাইলে আরিয়ানের ছবির দিকে তাকালেন। তারপর চোখ মুছে ডক্টর রেজা চৌধুরীকে বললেন, আমার ছেলেকে সুস্থ করার কি কোনো উপায় নেই? ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। প্লিজ ডক্টর, প্লিজ আমার ছেলেকে সুস্থ করে দিন। মিসেস শায়লা কান্না করতে করতে হাত জোর করে ডক্টর রেজা চৌধুরীর কাছে মিনতি করলেন। রেজা চৌধুরী চশমা খুলে বেশ গম্ভীর ভাব নিয়ে বললেন, দেখুন মিসেস শায়লা, এই পর্যন্ত আরিয়ানকে 6 বারের উপরে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। প্রতিবারই কোনো না কোনোভাবে আমরা ওকে বাঁচাতে পেরেছি, কিন্তু এবার অবস্থা খুব ক্রিটিক্যাল। 10 দিন যাবৎ জ্ঞান নেই ওর। হার্ট, কিডনি, যকৃত সব কিছুই নেশা জাতীয় দ্রব্যের কারণে এফেক্টেড হয়ে গেছে ওর। বেপরোয়া জীবন আর ড্রাগসের নেশা ওকে প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে এনে দিয়েছে। এভাবে চলতে থাকলে ও আর বেশি দিন বাঁচবে না। মিসেস শায়লা আর্তনাদ করে উঠলেন। কিছু বলার মতো ভাষা তার নেই। নিজের প্রাণপ্রিয় ছেলের এই অবস্থার জন্য তিনি নিজেও কম দায়ী নন। তার দায়িত্বহীনতা আর অবহেলাই আরিয়ানকে এই অবস্থায় নিয়ে এসেছে। যখন ছেলেকে পুরোপুরি আগলে নিতে চাইলেন তখন অনেক দেরি হয়ে গেছে। এখন চাইলেই সব কিছু আর আগের মতো ঠিক হবে না। অনেক দেরি হয়ে গেছে। তবে এখনও সব আশা নিভে যায়নি। এখনও আরিয়ানের জীবন রক্ষা করা সম্ভব মিসেস শায়লা। রেজা চৌধুরীর কথায় দু চোখে আশার আলো নিয়ে মুখ তুলে তাকালেন মিসেস শায়লা। চোখ মুছে বললেন, কি উপায় ডক্টর? আরিয়ানকে টানা 1 মাস ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। সেটা নার্সিং হোমে হোক কিংবা হোম ট্রিটমেন্টে হোক না কেন, সম্পূর্ণ বেড রেস্ট দিতে হবে। নেশা জাতীয় একটা দ্রব্য ওর হাতের নাগালে দেওয়া যাবে না। আমি সব ব্যবস্থা করব ডক্টর। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার সমস্ত সম্পত্তি আমি আমার ছেলের নামে উৎসর্গ করে দেব। ওর চিকিৎসার জন্য পৃথিবীর যে প্রান্তে যেতে হোক না কেন আমি যাব। আমি আমার ছেলের খুশির জন্য প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেব। দেখুন মিসেস শায়লা, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। একটি সুখী আর আনন্দময় জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্নেহ, মমতা, ভালোবাসা। আমি আপনার আর মরহুম আমজাদ কাদের খান অর্থাৎ আপনার স্বামীর বিয়ের বহু আগে থেকেই
আপনি এবং আপনার বাবা মাজাহারুল খানের ব্যবসা আর পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলাম। পেশায় ডাক্তার হলেও একসময় আপনাদের খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার ছিলাম। আপনাদের পরিবারের প্রতিটা পদক্ষেপে আমি ছায়ার মতো পাশে ছিলাম। সেই হিসাবে আমি আপনাদের পরিবারের একজন সদস্য বলতে পারেন। আপনার বাবা আমাকে তার নিজের ছেলের মতোই ভালোবাসতেন, আর আপনার স্বামীও আমাকে তার নিজের ভাইয়ের মতো ভাবতেন। জানি না আপনি কতটুকু আপন ভাবেন আমাকে, কিন্তু আমি আপনাকে নিজের বোনের মতোই ভালোবাসি আর সম্মান করি। এ কি বলছেন রেজা ভাই? আমিও আপনাকে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতাম, ইভেন এখনো ভাবি। আপনি আমার বড় ভাইয়ের মতো। রেজা চৌধুরী নিজের হাত রাখলেন মিসেস শাইলার মাথায়। মিসেস শাইলার চোখ ছলছল করে উঠল। একটা ভাইয়ের অভাব তিনি সবসময় বোধ করতেন। সবসময় এভাবে কেউ ভাইয়ের অভাব পূরণ করে দেবে তা তিনি কখনো ভাবতেও পারেননি। রেজা ভাই বলে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। আজকে যে তার সত্যিকারের আপনজন বলতে কেউ নেই, একমাত্র ছেলে আরিয়ান ছাড়া। রেজা চৌধুরী ইমোশনাল হয়ে কেঁদে ফেললেন, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, এখন কান্নার সময় নেই বোন, তোমাকে আরও শক্ত হতে হবে। আমার ভাগ্নেকে যে করেই হোক বাঁচাতে হবে। এই জন্য যা কিছু করার দরকার হয় তার সব কিছু আমি করব। মিসেস শাইলা দৌড়ে গিয়ে কেবিনে থাকা তার একমাত্র ছেলে, তার প্রাণভোমরা আরিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। চোখে মুখে একের পর এক অজস্র চুমু দিতে লাগলেন। আগের আরিয়ান আর এখনকার আরিয়ানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কে বলবে এই ছেলে একসময় ভার্সিটির মোস্ট হ্যান্ডসাম, মোস্ট ট্যালেন্টেড আর প্রাণবন্ত একটা ছেলে ছিল। ভার্সিটির মেয়েরা পাগলের মতো ঘুরত ওর পিছু পিছু। ওর মায়াবী চেহারার একটা ঝলকই মেয়েদের ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু একটা ঝড় পাল্টে দিল সব কিছু। আরিয়ানের সাজানো গোছানো জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। অথচ তার জীবন ধ্বংসকারী মানুষগুলোই এখন লাপাত্তা। প্রীতম, রাইসা আর রিদিতা নামধারী মেয়েটা এখনও সবার ধরাছোঁয়ার বাইরে। কিন্তু পাপ কি এত সহজে মানুষকে নিষ্কৃতি দেয়? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সমেত দাঁড়িয়ে রয়েছে হুমায়রা চৌধুরী রিদিতা এবং তার খালামণি মিসেস আনিকা রায়হান। দুজনে পরনে গর্জিয়াস অথচ শালীন বিদেশি পোশাক আশাক, চোখে সানগ্লাস। রিদিতা বহু বছর পর দেশের মাটিতে পা দেখে আবেগপ্লুত হয়ে উঠল। সানগ্লাস খুলে অশ্রুসিক্ত নয়নে প্রিয় মাতৃভূমির সৌন্দর্য অবলোকন করতে লাগলো। এর চেয়ে বহু গুণন উন্নত তার বাসভূমি কানাডা, কিন্তু স্বদেশের মতো সুন্দর আর স্নিগ্ধ অনুভূতি নিয়ে কানাডা রিদিতার চোখে ধরা দেয় না। ছোটবেলা দেখা স্বদেশেরও বহু বছরেও রিদিতা ভুলতে পারেনি। সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো। হাতে তার ছোট্টবেলার আরিয়ানে দেওয়া শেষ উপহার, সেই ছোট্ট বারবি ডল। আরিয়ান বলতো রিদিতা নাকি একদম সেই বারবি ডলের মতোই সুন্দর। এখনও প্রিয়জনের দেওয়া প্রিয় উপহার পরম যত্নে আগলে রেখেছে রিদিতা। পরম আবেগে সেটাতে চুমু খেলে সে। তারপরে বিড়বিড় করে বলল, I am back, Aryan. I am back to you. গাড়িতে বসে জানালার পাশের সিটে বসলো রিদিতা। তার পাশে তার খালামণি বসে ফোনে কথা বলছে তার স্বামীর সাথে। তারা ঠিকভাবে পৌঁছে গেছে কথা জানাচ্ছেন তাকে। রিদিতা মাথা ঘুরিয়ে জানালার বাইরে মুখ বের করলো। গাড়িটা যান্ত্রিক শহর থেকে খানিকটা দূরে ফাঁকা রাস্তায় চলে এসেছে, তাই জ্যাম খুব একটা নেই। খোলা জানালা দিয়ে তীব্র বাতাস এসে রিদিতার চোখ মুখে ছুঁয়ে যাচ্ছে। তার লম্বা রেশমি চুলগুলোকে বারংবার উড়িয়ে দিচ্ছে। সবই রিদিতা মুগ্ধ হয়ে উপভোগ করছে। তবুও অপেক্ষা যেন তার আর সইছে না। বারবার মনে হচ্ছে ডানা থাকলে এক্ষুনি উড়ে চলে যেত আরিয়ানের কাছে, তাকে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিত। আরিয়ান তাকে চিনতে পেরে ঠিক কতটা খুশি হয় সেটা প্রাণ ভরে দেখত। কত শত প্ল্যান যে আরিয়ানকে নিয়ে স্বপ্ন কল্পনা জুড়ে রিদিতা সাজিয়ে নিয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু পরক্ষণেই এত দেরিতে দেশে ফিরছে বলে মন খারাপ হয়ে গেল তার। তার আরও 6 মাস আগে বিডিতে ব্যাক করার কথা ছিল। সে একাই আসতে চেয়েছিল, কিন্তু আনিকা রায়হান তাকে কিছুতেই একা ছাড়তে চাননি। আবার মিসেস আনিকার অনেক বিজনেস ডিল ছিল বলে রিদিতার সাথে দেশেও আসতে পারেনি। সব সামলে 6 মাস পরে বড় একটা ছুটি নিয়ে রিদিতাকে নিয়ে বাংলাদেশে আসলেন তিনি। তার স্বামী মিস্টার রায়হান শাহরিয়ার একমাত্র ছেলে আদনান শাহরিয়ারকে নিয়ে পরে সময় করে বিডিতে আসবে এমন প্ল্যান আছে। যদিও আদনান তার মা আর কাজিন রিদিতার বিডিতে আসা সম্পর্কে কিছুই জানে না। জানলে সে তাদেরকে, বিশেষ করে রিদিতাকে কিছুতেই বিডিতে আসতে দিত না। তাই ইচ্ছে করেই আনিকা রায়হান তাকে কিছু জানায়নি। পরে সময় করে সব বুঝিয়ে বলবেন বলে ঠিক করলেন। তাছাড়া রেজা চৌধুরীর সাথে তার অতীতের সব মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে বোঝাপড়া করারও একটা বড় কারণ বাংলাদেশে আসা। এত সব কারণে শত ইচ্ছে আর আকুতি থাকা সত্ত্বেও বিডিতে আসতে পারেনি রিদিতা।
এজন্য মনে মনে অনেক অস্থিরতা আর ছটফটানি অনুভব করত সে। প্রায় সময়ই মন খারাপ করে বসে থাকত আর প্রতীক্ষার প্রহর গুনত। অবশেষে এতদিন পরে প্রিয় মানুষটির দেখা পাবে ভেবে মনটা তার বারবার খুশিতে নেচে উঠছে। কিন্তু সে কি জানে তার অবর্তমানে তার প্রিয় মানুষের ওপর কী পরিমাণ ঝড় বয়ে গেছে, কতটা অন্যায় করা হয়েছে তার প্রতি। হঠাৎ করে হৃদিতার অবচেতন মন ভীষণ খারাপ হয়ে গেল। আরিয়ানের দেখা পাওয়ার জন্য মনটা প্রচণ্ড অস্থির হয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, আই এম সো সরি আরিয়ান, চিঠিতে তোমাকে দেয়া কথা মতো ঠিক সময়ে আসতে পারিনি। অনেক অপেক্ষা করিয়েছি তোমাকে। যদিও তুমি আগমন সম্পর্কে কিছুই জানতে না, তবুও তোমার অজান্তে তোমাকে কথা তো দিয়েছিলাম। কিন্তু এবার কথা দিচ্ছি, একবার তোমার কাছে পৌঁছতে পারলে আর তোমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাব না। আরিয়ান বেডে নিথর নিস্পন্দন হয়ে পড়ে আছে। তার বাড়িতেই হোম ট্রিটমেন্ট চলছে। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চেহারার লাবণতা অনেকখানি লোপ পেয়ে গেছে। সেই সুদর্শন আরিয়ানের এই চেহারা দেখলে যে কেউ শিউরে উঠবে। তাকে নিথর শান্ত অবস্থা দেখে যে কেউ সেই প্রাণবন্ত আরিয়ানকে প্রচণ্ডভাবে মিস করবে। মিসেস শাইলা বেডের পাশে বসে কান্না করছেন। বেডের পাশে টেবিলে বিভিন্ন মেডিকেল ইনস্ট্রুমেন্ট। দুজন নার্স আরিয়ানের দেখাশোনার জন্য 24 ঘন্টা নিয়োজিত রয়েছে। একজন নার্স আরিয়ানকে একটা ইঞ্জেকশন পুশ করে শান্তভাবে চলে গেল। আরিয়ানের বাম হাতে ক্যানেলা দিয়ে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে, মুখে অক্সিজেন মাস্ক। মিসেস শাইলার পাশে দাঁড়িয়ে আছে রেহান, শ্রাবণী, শান্ত আর ঈশিতা। মলিন ও বিষণ্ণ মুখে তাকিয়ে দেখে প্রত্যেকেই একটা দীর্ঘশ্বাস পেল। যাকে নিয়ে তাদের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি, সেই আজ বেডে এরকম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। রাইসার প্রীতম আর এই দেশে নেই, তারা দেশ ছেড়ে পালিয়েছে। না হলে তারা নিজ হাতে এই দুটো কালফ্রিটকে চরম শাস্তি দিত। আন্টি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, একদিন সব ঠিক হয়ে যাবে। ঈশিতা শাইলা চৌধুরীর পাশে বসে তার মাথায় হাত রেখে কথাটা বলল। মিসেস শাইলা কান্নারত অবস্থায় বললেন, আর কিভাবে ঠিক হবে বলতে পারো মা? কম চেষ্টা তো আর করিনি। কিছু কি ঠিক হলো? আমার সোনার টুকরো ছেলেটা আজ এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি মা হয়ে সেটা সহ্য করে যাচ্ছি। আল্লাহ যেন আমার আরিয়ানকে নেওয়ার আগে আমাকে উঠিয়ে নেয়। আমি এভাবে ওর তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখতে পারবো না। বলেই মিসেস শাইলা হাউমাউ করে কাঁদতে লাগলেন। বাকিরাও চোখে পানি আটকে রাখতে পারল না। আর যদি তারা রাইসা আর প্রীতমকে সামনে পেত তাহলে কি করতো তারা নিজেরাও জানে না। কিন্তু তারা এতটুকু বিশ্বাস করে যে তারা তাদের পাপের শাস্তি ঠিকই একদিন না একদিন পাবেই। সান্ত্বনা দেওয়ার আর কোনো ভাষা নেই ঈশিতাদের, কারণ তারা নিজেও ভেঙে পড়েছে বন্ধুর এই অবস্থা দেখে। 6টা মাস ধরে আরিয়ানের তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখেছে প্রত্যেকে। আল্লাহ কি ওকে কখনো আর আগের মতো করে দেবে না, নাকি ওর অস্তিত্ব এভাবে শেষ হয়ে যাবে? খান মেনশনের বাইরে গাড়ির তীব্র হর্নের আওয়াজ শোনা গেল। দারোয়ান গেট খুলে দিতেই প্রবেশ করলো কালো রঙের দামি মডেলের একটা গাড়ি। মিসেস শাইলা খান নিচতলার বারান্দায় বসে পেপার পড়ছিলেন। তার চেহারা আগের থেকে অনেক ভেঙে গেছে। এখন তাদের খান গ্রুপের বিজনেস সব তাকে সামলাতে হয়। তার উপর আরিয়ানকে দেখাশোনা করার সব কিছুর দায়িত্ব এখন তার উপর। এখন কেউ তাকে দেখলে আর চিনতেই পারবে না। স্বামীর মৃত্যুর পর অনুশোচনার অপরাধবোধে ভুগে তার মানসিক শান্তি একেবারে শেষ হয়ে গেছে। বাইরে বাগানের মালিরা আর কাজের লোকেরা কাজ করছিল। প্রত্যেকেই তাদের কাজ ফেলে তাকিয়ে রইল সেই দামি গাড়িটির দিকে। মিসেস শাইলাও আগ্রহ নিয়ে তাকিয়ে রইলেন। গাড়ি থেকে বেরিয়ে আসলো অতি সুদর্শনা গৌরবর্ণা কেশবতী এক যুবতী। পরে তার লাল রঙের লম্বা একটা গাউন, চুলগুলো বাদামি, ঢেউ খেলানো কোমর পর্যন্ত, চোখে সানগ্লাস, হাতে দামি একটা পার্স এবং তার সাথে একটা মাঝারি সাইজের বারবি ডল। মুখে অমায়িক মিষ্টি একটা হাসি। বাম পাশের দরজা থেকে বেরিয়ে আসলো 40 বয়সী এক মহিলা। কিন্তু পোশাক আশাক, ফিটনেস আর চালচলন থেকে তাকে বেশ স্ট্রং এবং স্মার্ট বলে মনে হচ্ছে। মিসেস শাইলা কিছুই বুঝে উঠতে পারছে না। ডক্টর রেজা চৌধুরীও তখন আরিয়ানের চেক আপ করে সবেমাত্র বাইরে বেরিয়েছেন। তিনিও এই দুজন ভিন্ন বয়সের নারীদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। লাল রঙের গাউন পরিতা যুবতী আবেগাপ্লুত হয়ে গেল সবাইকে দেখে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সামনে থাকা মিসেস শাইলা খানকে। মণিমা, কেমন আছো তুমি? মিসেস শাইলাকে কিছু বলার সুযোগ না দিয়ে ডক্টর রেজা চৌধুরীকে দেখে দৌড়ে ছুটে গেল তার কাছে। তার দিকে ছলছল চোখে তাকিয়ে থেকে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরল সে। 40 মহিলাটিও এগিয়ে আসলেন। ঘটনার আকস্মিকতায় মিসেস শাইলা আর ডক্টর রেজা চৌধুরী হতবাক হয়ে গেলেন। কে আপনারা? এখানে কি চাই? মিসেস শাইলা খান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন। যুবতী রমণী কিছু বলার আগেই 40 মহিলাটি বললেন,
আমি হলাম ডক্টর রেজা চৌধুরীর একমাত্র শেলিকা মিসেস অনিকা রায়হান, আর এই মেয়েটি হলো তার একমাত্র মেয়ে হুমায়রা চৌধুরী রিদিতা। তারপরে ডক্টর রেজা চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি দুলা ভাই, আমাকে চিনতে পারছেন না? ডক্টর রেজা চৌধুরী ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিনতে পারলেন। অতীতের ঝলক পুনরায় বাস্তব চোখের সামনে দেখে তিনি যেন নিজের চোখ জোড়াকে বিশ্বাস করতে পারলেন না। চরম বিস্ময়ে তার মুখ থেকে বেরিয়ে এলো, আনিকা। ডক্টর রেজা চৌধুরী রিদিতার একা তার মেয়ে পরিচয় নিয়ে আসলে কিছুতেই তার কথা বিশ্বাস করতে না, কারণ একবার একটা ফ্রড মেয়েকে বিশ্বাস করে চরম ভুল করেছিলেন তারা। কিন্তু অজ্ঞাত মেয়েটির সাথে পরিচিত এই মুখকে দেখে তিনি আর অবিশ্বাস করতে পারলেন না। রিদিতার দিকে চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে তার দুগালে হাত রেখে বড় মমতায় বললেন, রিদিতা মামুনি আমার। বলেই মেয়েকে তিনি জড়িয়ে ধরলেন। বহুদিনের বিচ্ছেদ ব্যথার পর দুই বাবা মেয়ের মিলনে দুজনেই হাউমা করে কাঁদতে লাগলো। মিসেস আনিকা রায়হানের চোখ ভিজে উঠল। তার এবং তার পরিবারের কিছু ভুলের জন্য বাবা আর মেয়েকে এতগুলো বছর আলাদা থাকতে হলো। চরম অনুশোচনার কণ্ঠে আনিকা রায়হান বললেন, আমাকে ক্ষমা করে দিন দুলা ভাই, আসলে বড় আপুর মৃত্যুর জন্য আমরা আপনাকে দায়ী করেছিলাম, কিন্তু আপুর মৃত্যুর জন্য আপনি কোনোভাবেই দায়ী ছিলেন না। উল্টে আপুর সবচেয়ে বড় আপনজন ছিলেন আপনি আর রিদিতা। কিন্তু আমরা আপনাকে ভুল বুঝেছি, রিদিতাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছি। কিন্তু এতগুলো বছর পর যখন নিজের ভুল বুঝতে পারলাম, সত্যিটা জানতে পারলাম, তখন সঙ্গে সঙ্গেই রিদিতাকে নিয়ে ছুটে চলে আসলাম। আমাকে মাফ করে দিন ভাইজান। মিসেস আনিকা রায়হান হাত জোর করে রইলেন ডক্টর রেজা চৌধুরীর দিকে। রেজা চৌধুরীর কথা যেন গলায় আটকে আছে। কি বলবেন না বলবেন তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। এতদিনের আবেগ, ক্ষোভ, অভিযোগ যেন সব গলায় আটকে গেছে। কত কষ্টে তিনি আবেগ নিয়ন্ত্রণ করে বললেন, এই ভুলটা যদি আরও একটু আগে বুঝতে পারতে, তাহলে আমার মেয়েকে এতগুলো বছর আমার কাছ থেকে আলাদা হয়ে থাকতে হতো না। আমি তোমাদের বারবার বলেছিলাম একটু সময় নাও, আমাকে তোমরা ভুল বুঝো না, কিন্তু তখন তোমরা কেউ আমার কথা শোনোনি। আমার মেয়েকে জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিলে। জানো, সেদিনের পর থেকে একটা দিন একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি, স্বস্তির নিঃশ্বাস নিতে পারিনি। মিসেস আনিকা রায়হানের বলার কোনো ভাষা নেই। তিনি যে অন্যায় করেছেন তার হয়তো কোনো ক্ষমা হয় না। মাথা নিচু করে অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। রেজা চৌধুরী আবার বলতে লাগলেন, তাও মানুষ মাত্র ভুল করে। তোমাদের প্রতি আমার এখন আর কোনো অভিযোগ নেই, ক্ষমা করে দিয়েছি তোমাকে। এখন আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আর কখনো কোথাও ওকে যেতে দেব না। দুলাভাই বলে মিসেস আনিকা রায়হান ডক্টর রেজা চৌধুরীর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ডক্টর রেজা চৌধুরী তৎক্ষণাৎ তাকে উঠিয়ে ধরে সস্নেহে বললেন, তুমি আমার ছোট বোনের মতো, আর ভাইয়ের কাছে তার বোনের কোনো অপরাধ থাকতে পারে না। বলে তিনি মিসেস আনিকা রায়হানকে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েকে আর ছোট্ট বোনের মতো প্রিয় শালিকাকে পেয়ে তিনি যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মিসেস শায়লা খান এতক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে সব দেখছিলেন। তিনি এগিয়ে এসে রিদিতাকে তার দিকে ঘোরালেন। প্রচণ্ড আবেগে তার চোখ দিয়ে পানি ঝরছে। রিদিতার চোখও কান্নায় ভেজা। দুজন দুজনকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে কান্না করলো। মিসেস শায়লা ভেজা কণ্ঠে বললেন, তোকে নিজের চোখে দেখতে পেরে ছুতে পেরে কি পরিমাণ যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। আমার তপ্ত হৃদয়টা শীতল করে দিলি তুই মা। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর রিদিতা মিসেস শায়লাকে ছেড়ে দিয়ে শান্ত ও আবেগী কণ্ঠে বলল, আমারও এতগুলো বছর পরে তোমাদের চোখের দেখা দেখতে পেয়ে, তোমাদের সান্নিধ্য পেয়ে ভীষণ শান্তি লাগছে, বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমি হয়েছি। তারপরে কিছুটা থেমে কৌতূহলী ও অস্থির গলায় রিদিতা বলল, মণিমা, আরিয়ান কোথায়? ওকে আমি এতগুলো বছর প্রচণ্ডভাবে মিস করেছি। ওর সেই ছোট কালের মুখটা এতটা দিন আমার হৃদয়ে গেঁথেছিল। সেই মুখ কল্পনায় সাজিয়ে দেখে দেখে এমন কোনো দিন যায়নি যে আমি কান্না করিনি। ওর সাথে আমি যোগাযোগের অনেকটা চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ওর কি এখনো আমার কথা মনে আছে মণি? আরিয়ানের প্রসঙ্গ আসতেই মিসেস শায়লার বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। স্থান কাল ভুলে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন তিনি। রিদিতা আর মিসেস আনিকা রায়হান বেশ অবাক হয়ে গেলেন। কোনোভাবেই মিসেস শায়লাকে শান্ত করা যাচ্ছে না। বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া গেল না। বাবা, কি হয়েছে? মণি এভাবে কান্না করছে কেন? বলো না বাবা, বাবা প্লিজ বলো। রিদিতার আকুতি ভরা আর্তনাদে ডক্টর রেজা চৌধুরী আর শান্ত থাকতে পারলেন না। শুরু থেকে শেষ পর্যন্ত বিগত 6 মাস আগের সকল ঘটনা রিদিতাকে তিনি সবিস্তারে বর্ণনা করলেন। সব শুনে রিদিতা যেন স্তব্ধ হয়ে গেল।
সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে আধা ঘন্টা কেটে গেল, কিন্তু সে ওইভাবেই দাঁড়িয়ে রইল। তার ছোট্টবেলার সাথী, তার প্রাণপ্রিয় প্রিয়তম পুরুষ আরিয়ানের সাথে এত কিছু হয়ে গেছে, আর সে কিছুই জানে না। ভাবতেই তার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যেতে লাগলো। তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। যখন তার চেতনা ফিরে আসলো, তখন সে সবকিছু ভুলে পাগলের মতো ছুটে গেল বাড়ির ভেতরে। প্রায় 13 বছর আগে সেই বাড়ির প্রতিটি কোণা কোণা যেন এখনো তার কাছে সুস্পষ্ট। তীক্ষ্ণ মেধা সম্পূর্ণ তার আর বুদ্ধিমতী হৃদিতার কাছে এটা যেন কোনো ব্যাপারই না আরিয়ানের রুম খুঁজে বের করার। এক দৌড়ে সে ছুটে গেল আরিয়ানের রুমে। সামনে নিথরভাবে শুয়ে থাকা ব্যক্তিটাকে চিনতে তার যেন বেগ পেতে হলো না। যেন 1000 বছর ধরে সে ওই অচেনা চেহারাকে সুস্পষ্টভাবে চেনে এমন বোধ হলো তার। হাঁপাতে হাঁপাতে দরজা ছেড়ে ধীর গতিতে বেডের কাছে দাঁড়াতেই আরিয়ানের এই বিধ্বস্ত রূপ দেখে তার পুরো পৃথিবী যেন থমকে গেল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এ কাকে দেখছে সে? হঠাৎ মনে হলো এটা তার আরিয়ান হতেই পারে না। ছোট্টকালে যে কিউট আর সুদর্শন আরিয়ানকে সে এদেশে রেখে গিয়েছিল, সেই অনুযায়ী আরিয়ানের এই চেহারা সে কিছুতেই মেলাতে পারছে না। আরিয়ানকে সে কল্পনা করেছিল তা সে বিগত 6 মাস আগের রূপের মতোই, কিন্তু সে দুঃস্বপ্নেও কখনো ভাবতে পারেনি তার প্রাণপ্রিয় আরিয়ানকে এই অবস্থায় দেখতে হবে তাকে। বেডের কাছে রীতিতাকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস আনিকা রায়হান বেশ অবাক হয়ে গেলেন। কিন্তু ভেতরে গিয়ে যখন আরিয়ানকে আইসিইউ এর মতো করে ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় দেখতে পেলেন, তখন তিনিও থমকে গেলেন। রীতিতা গভীর দৃষ্টিতে আরিয়ানকে দেখতে লাগলো। অপরিসীম আবেগ, মায়া, বিষণ্ণতা আর কাতরতা ফুটে উঠল চোখে মুখে। চোখ দুটো রক্তলাল হয়ে অশ্রুসিক্ত হয়ে উঠল। নাকের পাটাতন ফুলে ফুলে উঠে শুভ্র নাকের ডগা লাল টকটকে হয়ে উঠল। ঠোঁটজোড়া থরথর করে কাঁপতে লাগলো। দেহ অবশ হয়ে আসতে চাইল। সেখানে বসেই রীতিতা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। কেউ তাকে সান্ত্বনা দেওয়ার অবস্থা নেই। প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়েছে। বাড়ির প্রতিটা কাজের লোক, মালি, ড্রাইভার, দারোয়ান প্রত্যেকেই বাড়ির ভেতরে এসে পড়েছে। তাদের প্রত্যেকের চোখেই পানি আর তীব্র আর্তনাদ। যে ছেলেটাকে তারা নিজের আপন ছেলের মতো করে ভালোবেসেছে, তার এই অবস্থা দেখতে তারা যেন পাথর হয়ে গিয়েছে। একসময় রীতিতা উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে তার দুগালে স্পর্শ করলো। এক যুগ পরে খুব কাছের কোনো মানুষের স্পর্শ পেয়ে আরিয়ান অচেতন অবস্থাতেও যেন কেঁপে উঠল। রীতিতার দেহে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হৃদস্পন্দন এত তীব্র হলো যে সেটা যেন বক্ষপিঞ্জর ভেদ করে বেরিয়ে আসার উপক্রম হবে। রীতিতা গভীর আবেশে অশ্রুসিক্ত নয়নে আরিয়ানের 2 হাত শক্ত করে ধরে নিজের গালে জড়িয়ে নিল। পলকহীন দৃষ্টিতে গভীর মায়ায় তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখল। তার অশ্রুকণা আরিয়ানের কপালে আর গালে ছড়িয়ে পড়ল। আরিয়ান নিঃশব্দে তালে তালে ঈষৎ কেঁপে উঠতে লাগলো। রীতিতা তার 2 গাল ধরে তাকে মৃদু কণ্ঠে ডাকতে লাগলো। 2 চোখ থেকে অনবরত পানি আরিয়ানের চোখে মুখে ছড়িয়ে পড়ছে। এই আরিয়ান, ওঠো, ওঠো না প্লিজ, প্লিজ এভাবে শুয়ে থেকো না। দেখো তোমার হৃদি এসেছে। আমার বড্ড কষ্ট হচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে। আমি কিন্তু মরে যাব। তুমি তো আমার কষ্ট সহ্য করতে পারতে না, তাহলে এখন কেন এভাবে শুয়ে থেকে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ আরিয়ান? রীতিতা চিৎকার করে কেঁদে উঠল। মিসেস শাইলা আর আনিকা রায়হান এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আরিয়ানের ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন অনেক খারাপ রীতিতা। ওর ভিতরকার অর্গান টিস্যু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বাঁচানো চান্স খুবই কম, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওকে বাঁচানোর। আমার পুরোপুরি আত্মবিশ্বাস আছে যে আমি সেটা পারবো। দেশ বিদেশের সব অত্যাধুনিক ডাক্তার আর নার্সদের নিয়োগ করে নিয়েছি আমি, কিন্তু আরিয়ানের বেঁচে থাকার ইচ্ছেটাই যেন নেই। আর বেঁচে থাকার ইচ্ছে যদি পেশেন্টের নিজের মধ্যেই না থাকে, তাহলে আমরা শত চেষ্টা করেও কোনো কিছু করতে পারবো না। ওর জ্ঞান ফিরলে ওর মধ্যে অবশ্যই সেই ইচ্ছার শক্তিটা জাগিয়ে তুলতে হবে। ডক্টর রেজা চৌধুরী কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লেন। রীতিতা চোখ মুছে আত্মবিশ্বাসের সাথে দৃঢ় কণ্ঠে বলল, আমি ওকে বেঁচে থাকার ইচ্ছে শক্তি জাগিয়ে তুলতে সাহায্য করব বাবা। ওকে আমি আবার বাঁচার স্বপ্ন দেখাবো। ওকে আমি সুস্থ করে তুলবো, এটা আমার প্রতিজ্ঞা। রীতিতার আত্মবিশ্বাস দেখে শত কষ্টের মধ্যেও মিসেস শাইলার মুখে এক চিলটে হাসি উঠে উঠল। আরিয়ানের হাতটি ধরে ঘন্টার পর ঘন্টা বসে আছে রীতিতা। দীর্ঘ সময় জার্নি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে সে। সেই সাথে তার প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। বিডিতে আসার আগে ঘন্টার পর ঘন্টা ধরে না ঘুমাতে পেরে তার চোখের নিচে কালি পড়ে গেছে। খাওয়া নেওয়ারও খবর নেই। সে আরিয়ানের দিকে ক্লান্তি মিশ্রিত চাহনি নিক্ষেপ করে ভাঙা গলায় বলতে লাগলো,
তোমায় এতগুলো বছর ভীষণ মিস করেছি আরিয়ান। যতটা মিস করলে কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়, ঠিক ততটা। প্রতিটা মুহূর্তে তোমাকে না দেখার, না ছোঁয়ার আক্ষেপ আমাকে পুড়িয়ে মারত। আমি বিচ্ছেদের অনলে প্রতিনিয়ত দগ্ধ হতাম। কিন্তু হঠাৎ যখন আমার মনে তোমাকে দেখার, তোমাকে পাওয়ার জেদ চাপলো, তখন শত বাধা পেরিয়ে তোমার কাছে ছুটে আসতে চেয়েছিলাম। কিন্তু নিয়তি আমাদের দেখা করাতে বড্ড দেরি করে ফেললো আরিয়ান। তোমাকে এই অবস্থায় দেখতে পাবো কখনো কল্পনাও করিনি আমি। আমাদের দেখা যদি আরো আগে হতো, তোমার এই পরিণতি কিছুতেই হতে দিতাম না আমি। তোমাকে হৃদমাজরে যত্ন করে আগলে রাখতাম। তোমাকে বলা হলো না আমার হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা, তোমাকে বলা হলো না আমার ভালোবাসার কথা। মিসেস শাইলা কতক্ষণ আগে রিদিতাকে খাওয়ার জন্য ডেকে গেছেন। রিদিতা তাও যায়নি, তাই আবার তিনি ডাকতে এলেন। রিদিতা মা। মিসেস শাইলার ডাকে হকচকিত হয়ে তাকালো রিদিতা। সে এতক্ষণ কথাগুলো বলে একটা ঘোরের মধ্যে ছিল। পলকিতভাবে নিরন্তর আরিয়ানকে দেখে যাচ্ছিল। 2 দিন ধরে ছেলেটার জ্ঞান নেই। স্যালাইন আর অক্সিজেনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আরিয়ানকে এই অবস্থায় রেখে সে কি করে খেতে পারে আর 2 চোখের পাতা এক করতে পারে? এই দীর্ঘ 13 বছর যে ছটফটানি আরিয়ানকে দেখার তার ছিল, সেটা যে এমনভাবে দেখতে হবে সেটা সে কল্পনাও আনতে পারেনি। চোখ মুছে রিদিতা বলল, হ্যাঁ মামনি বলো। মিসেস শাইলা রিদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এভাবে না খেয়ে থাকতে থাকতে তো তুই অসুস্থ হয়ে যাবি মা। এসেছিস পর থেকে রেস্ট নিচ্ছিস না, খাচ্ছিস না, 2 চোখের পাতা এক করছিস না। এভাবে করতে থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি। তোকেও যে আমরা আরিয়ানের মতো হারিয়ে ফেলবো, তখন আমরা কি নিয়ে বাঁচবো বল? বলতে বলতে মিসেস শাইলার চোখ ছলছল করে উঠল। রিদিতাও চোখের পানি মুছে নিয়ে অধৈর্য হয়ে বলল, আরিয়ান কবে ভালো হবে মামনি? ও কি আমার সাথে আর কখনো কথা বলবে না? ছোটবেলায় তো আমার সাথে এক মুহূর্তও কথা বলা ছাড়া থাকতে পারতো না। আর আজ আমি ওর সামনে এত কাছে থেকে ওকে ডাকছি, তাও কেন আমার সাথে কথা বলছে না? বলো না মামনি। কথাগুলো বলে রিদিতা ডুকরে কেঁদে উঠল। মিসেস শাইলা গোপনে শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, সব ঠিক হয়ে যাবে মা। আমি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আরিয়ানের সুস্থতা কামনা করি আল্লাহর দরবারে। এক মায়ের বুক ফাটা আর্তনাদ আল্লাহ না শুনে কিছুতেই থাকতে পারবেন না। আমার দৃঢ় বিশ্বাস আরিয়ান একদিন না একদিন সুস্থ হয়ে উঠবেই। তুই দেখে নিস মা, শুধু তুই আমার ছেলেটাকে দেখে রাখিস। আমি চলে গেলে আমার ছেলেটার আপন বলতে আর কেউ থাকবে না। কথা দে মা, তুই সারা জীবন ওর পাশে থাকবি। রিদিতা মায়াভরা কণ্ঠে মিসেস শাইলার হাত নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, আমার জন্মই হয়েছে আরিয়ানের জন্য। ওর সাথে যে আমার কিসের সম্পর্ক সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আত্মার সম্পর্ক ওর সাথে আমার। ছোটবেলায় এই জিনিসগুলো আমি বুঝতে পারিনি, কিন্তু যখন ওর থেকে আলাদা হলাম, যোগাযোগ করে বিচ্ছিন্ন হয়ে গেলাম, তখন থেকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আর মুহূর্তে মুহূর্তে আমি বুঝতে পারতাম যে আমি আরিয়ানের জন্যই এই পৃথিবীতে এসেছি। ওকে ছাড়া যে আমি অচল, নিঃস্ব। আমি ওকে কোনোদিনও একা ছাড়বো না মামনি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর ছায়া হয়ে পাশে থাকবো। কথা দিলাম। আমার আত্মা যে ওর কিছু হয়ে গেলে আমি এমনিতেও মরে যাব। মিসেস শাইলা চোখের পানি আর মুখে আনন্দের হাসি নিয়ে রিদিতাকে জড়িয়ে ধরলেন। এই আনন্দের কোনো সীমারেখা নেই। রিদিতাও মায়ের মতো মামনিকে জড়িয়ে ধরে আপন মনে কাঁদতে লাগলো। এবার চল মা, ছেড়ে বসবে। নিচে তোর বাবা আর খালামণি সবাই অপেক্ষা করছে। তুমি যাও মামনি, আমি একটু পরে চলে আসছি। মিসেস শাইলা রিদিতার দিকে তাকিয়ে থাকলেন। হয়তো তিনি বিশ্বাস করতে চাইলেন না যে সে আসবে। রিদিতা আশ্বস্ত দৃষ্টিতে চোখ বন্ধ করে বলল, প্রমিস মামনি, আসছি একটু পর। মিসেস শাইলা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। আর রিদিতা ডুব দিল অতীত স্মৃতিতে। আজ থেকে প্রায় 13 বছর আগে এই বাড়িতে, খান মেনশনের বিশাল বাড়িতে ড্রয়িং রুমে বসে খেলা করছে 2টি ছোট্ট বালক বালিকা। ছোট্ট মেয়েটির হাতে অসংখ্য ছোট ছোট পুতুল, আর ছেলেটি পুতুলের জন্য সুন্দর করে নিজ হাতে ঘর বানিয়ে দিচ্ছে। মেয়েটি ছেলে আর মেয়ে পুতুল দুটোকে বরকনের সাজে সাজাচ্ছে। দেখো আরিয়ান ভাইয়া, আমি কত সুন্দর কোলে পুতুলগুলো সাজিয়েছি। ছোট্ট রিদিতা আধো আধো বুলিতে কথাগুলো বললে। অপরদিকে ছোট্ট সুদর্শন আর মায়াবী চেহারার এক ছেলে চোখ তুলে তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারও পুতুলের জন্য বাড়ি বানানো শেষ। খুব সুন্দর করে নিখুঁত ডিজাইনে 2টি ছোট্ট ছোট্ট বাড়ি বানিয়েছে। খুব সুন্দর হয়েছে দিদি। মেয়ে পুতুলটা একদম তোমার মতোই মিষ্টি। দেখো, আমারও বাড়ি বানানো শেষ। কেমন দেখতে হয়েছে বলো তো?
মেয়েটি হাত উঁচু করে আমোদিত হওয়ার ভঙ্গিতে বলল, খুব সুন্দর হয়েছে আরিয়ান ভাইয়া। দেখো ছেলে পুতুলটা একদম তোমার মতো গোলুমুলু আর মিষ্টি দেখতে হয়েছে। ছোট্ট আরিয়ান ওর কথাই হাসলো। ছোট রিদিতা দেখতে একদম যেন বারবি ডলের মতো। হালকা বাদামি কোকড়ানো সিল্কি চুল, ফোলা ফোলা গাল, বড় বড় হরিণীর মতো দুটি ডাগর ডাগর চোখ, চিকন গোলাপি ঠোঁট, এক কথায় দেখতে অসাধারণ মায়াবী। হাসলে ওর বাম গালে টোল পড়ে, আর আরিয়ান সেই টোলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের ডান দিকের কোণের নিচে লালচে বর্ণের একটা তিল। সেই তিলটা সবসময় আরিয়ানকে একটা অজানা আকর্ষণ অনুভব করাতো, যেটা আরিয়ান সবসময় বুঝতে পারত। কিন্তু সেই অনুভূতির নাম কি সেটা ছোট্ট আরিয়ান তখন বুঝতে পারেনি। আরিয়ান হৃদিতার খেলার মাঝেই হঠাৎ আরিয়ানের মা বাবার রুম থেকে ঝগড়ার আওয়াজ ভেসে এলো। দুজনে প্রচণ্ড কথা কাটাকাটি করছে। আরিয়ান ভয়ে কুকড়ে গেল সেই ঝগড়া শুনে। হৃদিতার প্রচণ্ড মন খারাপ হয় যখন আরিয়ান এভাবে ভয় পেয়ে মন খারাপ করে ফেলে। তাই সে আরিয়ানকে একটু আনন্দিত করতে বলল, চলো আমরা বাগানে খেলতে যাই আরিয়ান ভাইয়া। তখন ছোট্ট আরিয়ান ওর কথা মতো ছোট্ট হৃদিকে নিয়ে বাগানে চলে যায়। ছোট্ট হৃদির ছোটবেলা থেকে সাদা গোলাপ প্রচণ্ড প্রিয় ছিল, আর আরিয়ান তখন প্রতিবারের মতো নিজের হাতে সাদা গোলাপ তুলে তুলে ওর জন্য মালা গেঁথে দেয়। সেই মালা হৃদি তার বাদামি ও কোকড়ানো সিলিকি চুলে লাগিয়ে দিলে ছোট্ট হৃদি সেই মালা নিয়ে সারাদিন প্রচণ্ড হাসি খুশি মুখে ছুটে বেড়ায়। আরিয়ান তখন মন ভরে হৃদি তার হাসি মাখা মুখটা দেখতে থাকতো। মুহূর্তেই তার মন থেকে বাবা মা ঝগড়ার কারণে তৈরি হওয়া বিষণ্ণবোধ সম্পূর্ণরূপে কেটে গেল। এই মেয়েটার সাথে যে যতক্ষণ থাকে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা যেন তার থেকে বিদায় নেয়। প্রতিটা ক্ষণে এক অসম্ভব ভালো লাগার মুহূর্ত পার করে সে। অতীত ভাবনা থেকে হৃদিতা ফিরে এলো তার খালামণি মিসেস আনিকা রায়হানের ডাকে। হৃদিতা আবারও চমকে তাকালো পেছন দিকে। ও খালামণি, তুমি এসেছো, আমার একদমই খেয়াল ছিল না। আমি আজকে সন্ধ্যার ফ্লাইটে আবার কানাডা চলে যাচ্ছি। হৃদিতা অবাক চোখে তাকালো। এত তাড়াতাড়ি কেন খালামণি? আসলে তোমার রায়হান আঙ্কেলের বিজনেসের ঘটিত একটা বড় ঝামেলা হয়েছে, আর তুমি তো জানো আমি তার লাইফ পার্টনারের সঙ্গে সঙ্গে বিজনেস পার্টনারও। তাই আমাকে গিয়ে সব হ্যান্ডেল করতেই হবে, না হলে এই মুহূর্তে আমি তোমাকে আর আরিয়ানকে এই অবস্থায় রেখে কিছুতেই যেতাম না। বাট আই প্রমিস, তোমার আঙ্কেলকে নিয়ে কিছুদিন পর আমি অবশ্যই আবার দেশে ফিরব। হৃদিতা কিছু না বলে তার খালামণিকে জড়িয়ে ধরল। খালামণিও পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শেষবারের মতো আমার সঙ্গে লাঞ্চ করে নাও, আজকে সন্ধ্যার সময় ফ্লাইট। শেষবার মানে? এসব তুমি কি বলছো খালামণি? আরে শেষবার মানে এই কয়দিন তো আর তোমার সাথে দেখা হবে না, সেটা বোঝাতে এই কথাটা বললাম। একটু থেমে মিসেস আনিকা রায়হান আবার বলতে শুরু করলেন, এখানে দীর্ঘদিন থাকলে তোমার স্টাডিজের উপর বেশি এফেক্ট পড়বে রিদিতা, সেদিকে একটু খেয়াল রেখো তুমি। এখন আমি অন্য কিছু নিয়ে ভাবতে চাচ্ছি না খালামণি। আরিয়ানকে এই মুহূর্তে আমার ভীষণ দরকার। ও সুস্থ না হওয়া পর্যন্ত আমি আর অন্য কিছু নিয়ে ভাবতেই পারবো না। আনিকা রায়হান কিছুক্ষণ চুপচাপ থেকে শান্ত কণ্ঠে বললেন, তোমার ইচ্ছের ওপর কখনো জোর দেইনি রিদিতা, আর না এখন দেব। জীবনে শুধু একবারই জোর খাটিয়ে তোমাকে কানাডা নিয়ে গিয়েছিলাম, এরপরে আর কখনো কোনো কিছুর জন্য তোমার ওপর জোর খাটাইনি, আর না এখন খাটাবো। আমি ইউনিভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলে রাখবো, তিনি তোমার ছুটির বাড়াতে হেল্প করবেন। আশা করি পরবর্তীতে তুমি পড়াশোনার সব ক্ষতি চুকিয়ে দেবে। হৃদিতা আরিয়ানের ঘুমন্ত চেহারার দিকে একবার তাকিয়ে তার মাথায় মায়াভরা দৃষ্টিতে অনেকক্ষণ হাত বুলিয়ে দিল। এরপর খালামণির দিকে চেয়ে সেসব প্রসঙ্গে আর কোনো কথা না বলে মলিন কণ্ঠে বলল, নিচে চলো খালামণি। খাবার টেবিলে হৃদিতা কিছুই খাচ্ছে না, শুধু খাবার নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে, আর আনমনে বিষণ্ণভাবে কি যেন ভাবছে। সবাই সেটা খেয়াল করছে। হৃদিতা মামনি। বাবার ডাকে হুঁশ ফিরল হৃদিতার। তড়িৎ কণ্ঠে বলল, হ্যাঁ বাবা বলো। ডক্টর রেজা চৌধুরী তার মেয়েকে ভালোভাবে খেয়াল করে বললেন, দেখো মামনি, তুমিও যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আরিয়ানকে সুস্থ করবে কিভাবে? ওকে সুস্থ করার জন্য তোমাকে তো ঠিক থাকতে হবে, তাই না? হৃদিতা সব বুঝতে পেরে মাথা নিচু করে অল্প করে খেতে লাগলো, কিন্তু খাবার যেন তার গলা দিয়ে নামতেই চাইছে না। ডক্টর রেজা চৌধুরী শান্ত ভঙ্গিতে বললেন, যে কোনো মুহূর্তে আরিয়ানের জ্ঞান ফিরে আসবে, তখন ওকে প্রপার ট্রিটমেন্ট আর মেন্টালি সাপোর্ট দিতে পারলে ওকে সুস্থ করে তোলার সম্ভাবনা 100% আছে। আর আমি জানি
সেটা তুমি খুব ভালো করেই পারবে। আফটার অল কানাডা ডাক্তারি নিয়ে পড়াশোনা করা মেয়ে তুমি। এসব সম্পর্কে পুরোপুরি না হলেও বেশ ভালো অভিজ্ঞতা আছে তোমার। মিসেস শাইলা চৌধুরী চমকে তাকালেন ডক্টর রেজা চৌধুরীর দিকে। ডক্টর রেজা চৌধুরী মিসেস শাইলা চমকানোর কারণ বুঝতে পেরে মুচকে এসে বললেন, হ্যাঁ ভাবি, হৃদিতা ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে আর 2-3 বছরের মধ্যেই সে ডাক্তারি পড়া কমপ্লিট করে ফেলবে। মেডিকেল ইউনিভার্সিটি থেকে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে এসেছে সে। আনিকা সকালে আমাকে এই খবরটা দিল। মিসেস আনিকা রায়হান ততক্ষণে খাওয়া শেষ করে লাগেজ গোছাতে রুমে চলে গেছেন। কথাটা শুনে মিসেস শাইলা অনেক খুশি হলেও পরক্ষণেই কিছু একটা ভেবে মন খারাপ করে ফেললেন তিনি। ভাঙা কণ্ঠে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।